ঘটনা নাম্বার 2, কালো বিড়াল। অবস্থান সোনারগাঁও। আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু মেলায় পাওয়া যাচ্ছে। আমরা নাগরদোলাতে উঠলাম, অনেক কিছু খেলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারি নাই। এশার নামাজের যখন আজান পড়ল তখন রাফিকে বললাম, রাত হয়ে গেছে, এখন চল বাড়ি যাই। রাফি বলল, কি যে বলো, কেবল এশার আজান দিল, বাড়ি যাওয়া এখনো দেরি আছে, চলো আমরা সার্কাস দেখি। আমিও ওর কথায় কিছু না ভেবে বললাম, চল আজকে সার্কাস দেখব। কিন্তু সার্কাস দেখা শেষ হলে যে রাত 12টা বাজবে তা কল্পনায় করি নাই। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম, তখন আমার মনে কেমন যেন ভয়ে ভয়ে লাগতেছিল। কারণ চাচা বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবর স্থান আছে। বুকটা ভয়ে দুরু দুরু করতে লাগলো। রাফিকে বললাম, তোর কারণে এত রাত হয়ে গেল। শীতের রাত, আকাশে জ্যোৎস্নার আলোয় দুজন পথ চলছে। কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ, গাছের রসের হাড়ি ঝুলছে, ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে। একেবারে হাঁটতে খারাপ লাগছে না, আবার কিছুটা ভয় ভয় করছে সামনে কি হয়। শ্মশান গেট আর কবর স্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না। মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলছি। কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল, তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট। আমার ভয়টা আরো বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমন ভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম, কিন্তু শ্মশান পার হবার পর পেছনে দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পিছু পিছু আসছে আর মিউ মিউ ডাকছে। বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো। রাফি খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুটতে লাগলো। কিন্তু অবাক হয়ে গেলাম, ঢিল একটাও বিড়ালের গায়ে লাগলো না। তখন আরো বেশি ভয় করতে লাগলো আর মনে হলো এটা হয়তো কোনো বিড়াল না, অন্য কিছু। হঠাৎ দেখি বিড়ালটি আর আমাদের পিছনে নেই, আর আমরাও তখন পুরনো কবর স্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে। এবার আমি খুব ভয় পেলাম, কারণ এবার বিড়ালটা অনেক বড় দেখা যাচ্ছে। এত বড় বিড়াল আমি আগে কোনোদিন দেখিনি। রাফি তখন বুঝে গেছে এটা বিড়াল না অন্য কিছু। রাফি বলল, ভাই কোনো দিক তাকাবে না, সোজা হাঁটতে থাকো, ভয় করো না ভাই। হঠাৎ যা দেখলাম, যা আমার চোখকে বিশ্বাস করাতে পারলাম না। দেখলাম বিড়ালটা সামনের একটা বড় শিমুল গাছে উঠে পড়ল আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো। আমার দৃশ্যটা দেখার পর সারা শরীর কাঁপতে শুরু করলো। রাফিও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ বিপদটা দূর করে দাও। দুজন পথে দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। যদি বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কাছে পেলে যেন আমাদের খেয়ে ফেলবে। হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম, কে যেন আমাদের দিকে আসছে। লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল, কে ওখানে, রাফিরা নাকি? রাফি বলল, হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে। চাচা রেগে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম, ওই দেখো শিমুল গাছে। কি? চাচা গাছের দিকে টর্চের আলো মারল, কিন্তু কিছুই দেখতে পেল না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালকে দেখতে পেল না। হাফ ছেড়ে বাঁচালাম। চাচার সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম। চাচা সব কথা শুনে বলল, আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো, আল্লাহকে অনেক ধন্যবাদ। এরপর থেকে চাচা বাড়ি গেলেও রাতে শ্মশানের কবর স্থানের রাস্তার দিকে যায় না। আল্লাহকে অনেক শুকরিয়া যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছে। ঘটনাটি আজও আমায় ভীত করে।
ঘটনা নাম্বার 3। অবস্থান বরিশাল, বাবুরহাট। লোকটা ছিল অন্ধ। লোকটার নাম ছিল কানা মামা। আমার মা এবং আমার খালারা তাকে কানা মামা বলেই ডাকত। লোকটা আজন্ম অন্ধ। আমি জানতাম অন্ধদের একটা ভালো গুণ আছে। তারা যে রাস্তা দিয়ে বারবার যাতায়াত করে, সে রাস্তায় দিনের যে সময়ই তাকে রেখে আসা হোক না কেন, তারা ঠিকই রাস্তা চিনে আসবে। কিন্তু কানা মামার ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম। তিনি নিজে থেকেই কয়েক মাইল পথ পাড়ি দিয়ে অন্য গ্রামে চলে যেতেন। আবার নিজে নিজেই গভীর রাতে বাড়ি ফিরতেন এবং দরজার সামনে দাঁড়িয়ে নিজের শরীর ঝাড়তেন আর যাহ যাহ বলে ধমকি দিতেন। আসলে তিনি ছিলেন একজন ওঝা গোছের লোক। লোকে মুখে জানা যায় তিনি কালো জাদু জানতেন। তার সাথে কিছু জিন আর পেতনি সর্বদা চলাফেরা করে। তারাই তাকে রাতের বেলা পথ দেখিয়ে নিয়ে আসে, আবার চলে যায়। তার আরেকটি দক্ষতা ছিল, তিনি মানুষের স্বর শুনেই বলে দিতে পারতেন লোকটাকে। আমার মা প্রায় 16 বছর পর গ্রামে গিয়ে একদিন তাকে দেখে বললেন, কানা মামা কেমন আছেন? তখন কানা মামার সাথে সাথেই উত্তর দেয়, কি রে রেনু, এত বছর পর এলি? কথিত আছে আজ থেকে প্রায় 20-22 বছর আগে এলাকাতে একটা পুরানো পোড়া আবাড়ি ছিল, যেখান থেকে নাকি প্রতিদিন রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ আসত। কোনোদিন হয়তো বাচ্চার কান্নার আওয়াজ, আবার নুপুর পায়ে কারো হাঁটার আওয়াজ, গঙ্গানির মতো আওয়াজ পাওয়া যেত। এমনকি ওই বাড়ির বারান্দায় প্রায়শই নাকি সাদা কাপড় পরিহিত একটা ছায়া দেখা যেত। তখন কানা মামা কেবল মাত্র কালো জাদুর চর্চা শুরু করেছেন। তিনি সবাইকে বললেন যে তিনি একা রাতের বেলা সেই বাড়িতে যাবেন এবং ওইখানে যদি অশরীরী কিছু থাকে তাহলে তিনি তাদের বন্দি করে আনবেন। কথা মতো তাই হলো। তিনি একা রাতের বেলা গেলেন, কিন্তু সেদিন তিনি আর ফিরে আসেননি। তার দেহ অচেতন অবস্থায় 2 দিন পর পুকুর পাড়ে পাওয়া যায়, তবে তারপর থেকে ওই বাড়ি থেকে আর কোন আওয়াজ আসেনি। তার যারা ক্ষতি করে তাদের উপর তিনি জিন দ্বারা প্রতিশোধ নিতেন। এমনকি জিনরা তার অনুপস্থিতিতে ক্ষতি করত। তার মৃত্যুর পর এমনি একটা ঘটনা ঘটে। এক সদ্য বিবাহিত মেয়ে রাতের বেলা হাত মুখ ধুতে কল পাড়ে যায়। কিছুক্ষণ পরে তার আর্তচিৎকারে তার শাশুড়ি মা বাইরে বেরিয়ে আসে। তিনি গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে পুকুরে ফেলে দেয় আর পানিতে চুবাতে থাকে। সে ঠিক মতো চিৎকার করতে পারছিল না, কারণ তার গলার সোনার চেইন কে যেন গলায় চেপে ধরেছিল। তখন তার শাশুড়ি মা লোকজন জড়ো করে মেয়েটাকে পানি থেকে উঠায়। পরে তার ভাষ্যে জানা গেল সে একটা পিদিম হাতে নিয়ে কলপারে যায়। চারপাশে কোন বাতাস না থাকা সত্ত্বেও হঠাৎ পিদিমটা নিভে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে পাঁচগোলা করে কে যেন হাওয়ায় ভাসিয়ে পানিতে নিয়ে ফেলে। পানিতে ডুবানোর চেষ্টা করে। ধারণা করে সবাই যে তার শ্বশুর জমি জমা সংক্রান্ত ব্যাপারে কানা মামার ক্ষতি করেছিল, তাই তার মৃত্যুর পর এভাবেই প্রতিশোধ নেওয়া হয়। ঘটনা নাম্বার 4। অবস্থান বরিশাল। এই ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা। তিনি যখন ছোট ছিলেন ওই সময়টাতে গ্রামাঞ্চলের দিকে মানুষের প্রধান পেশা ছিল পুরোপুরিভাবে কৃষি। এখন যেমন ব্যবসার প্রচলন ব্যাপকভাবে ঘটেছে তখন তেমন ছিল না। সে সময় রাতের বেলা প্রায় ক্ষেত থেকে ধান চুরি হয়ে যাবার ঘটনা শোনা যেত। এই কারণে গ্রামের লোকজন মিলে ঠিক করে যে তারা কাউকে পাহারাদার হিসেবে নিয়োগ দিবে এবং মাস শেষে সবাই মিলে কিছু টাকা দিয়ে তার বেতন পরিশোধ করবে। যেই কথা সেই কাজ। তাকে নিয়োগ দেওয়া হলো। পাহারাদার ছিল একজন যুবক লোক। গরিব বলে রাতের বেলা কাজটি করতে সে রাজি হয়। সে যখন পাহারায় আসতো তখন দৌড়ে দৌড়ে পুরো ক্ষেত একবার চক্কর দিত। আর কে রে ওখানে বলে চিৎকার দিত দেখার জন্য কোন নড়াচড়া চারপাশে দেখা যায় কিনা। প্রথম 1 মাস তেমন কোন সমস্যা হয় না, কোন চুরির খবর পাওয়া যায় না। কিন্তু একদিন ভোরবেলা এক কৃষক ক্ষেতের পাশে একটা ডবায় তার লাশ খুঁজে পায়। তার মাথা কেটে ফেলা হয়েছিল আর হাত পা বাঁধা।
ক্ষেতের খানিকটা অংশ রক্তে ভরে ছিল। লোকেরা ভাবে হয়তো চোরেরা এই কাজ করেছে। এই ঘটনার পর চুরির ঘটনা তেমন শোনা যায়নি বললেই চলে। কিন্তু নতুন একটা ঘটনার আবির্ভাব হয়। প্রায় রাতে যারা হাট থেকে বাড়ি ফিরে তারা নাকি দেখেছে প্রতি রাতে কে জানি লণ্ঠন হাতে ক্ষেতের পাশ দিয়ে দৌড়ায় আর ক্রো আওয়াজ করে, এবং প্রতিদিন সকালে ক্ষেতের ওই নির্দিষ্ট জায়গায় যেখানে ওই পাহারাদারের লাশ আর রক্ত পাওয়া গিয়েছে সেখানে তাজা রক্ত পড়ে থাকতে দেখা যায়। প্রতিদিনই একই ঘটনা ঘটে। তাই কিছু লোক মিলে ঠিক করে এবার তারা রাতের বেলায় ক্ষেতের মাঝে লুকিয়ে দেখবে ঘটনা কি। এক রাতে তারা তাই করে। রাত ঠিক 3টার দিকে ঘটে ঘটনাটা। দূর থেকে তারা দেখতে পায় লাঠি ও লণ্ঠন হাতে সাদা পোশাকের কে জানি এদিকে দৌড়ে আসছে, আর দূর থেকেও ক্রো ক্রো আওয়াজটা পাওয়া যাচ্ছে। কিছুটা কাছে আসতেই তারা ভয় শিউরে ওঠে। এটা ওই পাহারাদার যে মারা গেছে। ঘাড়ে মাথা নেই তাই ওইখান থেকেই আওয়াজটা আসছে। তারা যেখানে লুকিয়ে ছিল সেখানে এসেই আত্মাটা দাঁড়িয়ে পড়ে তাদের দিকে কাঁধ ফিরে তাকায় যেন তাদেরকেই দেখছে, এবং আরো একবার ক্রো ক্রো আওয়াজ করে দৌড়ে চলে যায়। এই ঘটনা দেখে তারা সবাই জ্ঞান হারিয়ে ফেলে। এই ঘটনা বেশ অনেকদিন ধরে চলে। এখনো মাঝে মাঝে নাকি দূর থেকে সাদা পোশাকের কাউকে দৌড়াতে দেখা যায়। ঘটনা নাম্বার 5, অবস্থান কলকাতা। এটা এক বন্ধুর মুখে শোনা। একবার এক লোক ব্যবসার কাজে বিদেশে যায়। তিনি একটি 5 স্টার হোটেলে ওঠেন। সেখানে তখন মাত্র 2টি রুম খালি ছিল, একটি দক্ষিণমুখী আর একটি ঠিক তার পাশে। তিনি ম্যানেজারের কাছে দক্ষিণমুখী রুমটা চান, কিন্তু ম্যানেজার তাকে রুমটা দেয় না, পাশের রুমটা দেয়। কারণ জানতে চাইলে ম্যানেজার বলে ওই রুমে নাকি কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই লোক নিজের রুমে চলে যায়। রাতের বেলা 2টার দিকে তিনি ধ্রিম ধ্রিম আওয়াজ পান। কেউ যেন পাশের দেয়ালে আঘাত করছে, সেই সাথে মৃদু কান্নার আওয়াজ আসছে। তিনি ব্যাপারটাতে তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন ঠিক একই সমস্যা। এবার অনেক জোরে জোরে কান্নার আওয়াজ আসছে, সেই সাথে কেমন জানি ধস্তাধস্তির আওয়াজ, পানি পড়ার শব্দ। তিনি জানেন ওই রুমে কেউ থাকে না। তারপরেও তিনি উঠে গিয়ে ওই রুমে নক করেন, আর সাথে সাথেই আওয়াজ বন্ধ হয়ে যায়। তিনি চলে আসতে যাবেন তখন আবার আওয়াজ। এবার তিনি দরজার চাবির ফুটোয় চোখ দেন, কিন্তু ভিতরে কিছুই দেখতে পেল না, শুধু অন্ধকার। সেদিনের মতো তিনি রুমে চলে যান। পরের দিন এবার আগে ভাগেই তিনি ওই রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকেন যাতে আওয়াজ হলেই চোখ রেখে দেখতে পারেন, কিন্তু সেদিন আর আওয়াজ হয়নি। তারপরেও তিনি কৌতূহলবশত চাবির রিংয়ের ফুটোয় চোখ রাখেন। দেখেন পুরো রুম লাল হয়ে আছে। এটা দেখে এবার তিনি ভয়ে পেয়েছেন। পরের দিন তিনি হোটেলে ঝাড়ু দেয় এমন একজনের সাথে কথা বলেন। তার ভাষ্যটা ছিল এমন, ওই রুমে অনেক বছর আগে একটা মেয়েকে রেপ করে তাকে খুন করে লাশ ফেলে যাওয়া হয়। এরপর থেকে সেখানে নানা রকম আওয়াজ আসতে থাকে। হোটেলের সুনাম খারাপ হবে বলে আপনাকে বলা হয়নি। লোকটি তার রুমে ফিরে আসবে এমন সময় ঝাড়ুদার তাকে ডেকে বলে, জানেন স্যার, মেয়েটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। মেয়েটার চোখের রং ছিল লাল। কোন গল্পটা আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো কোন গল্প থাকলে আমার সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।